শীতের পাহাড়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। আজ কার্শিয়াংয়ে রোশনগিরির পাল্টা সভা করলেন বিনয় পন্থীরা। রবিবার কার্শিয়াংয়ে মোটর স্ট্যান্ডের সভা থেকেই বিনয় তামাংদের বিরুদ্ধে তোপ দাগেন রোশনগিরি। আজ তারই জবাব দেন অনিত থাপারা। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, রোশনগিরিরা যারা তিনটে লোকসভাতে বিজেপিকে সমর্থন করেছে, তারাই এবার বিধানসভাতে বলছে যে তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আবার তাদেরকে পাল্টা দিচ্ছে এই অনিত থাপারা। পাহাড়ের রাজনীতি এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কি অবস্থা হচ্ছে আস্তে আস্তে? দেখো, বিষয়টা হচ্ছে যে ফ্যাক্টর হচ্ছে যে বিমল গুরুং, এটা ঠিক যেটা আমরা বলছিলাম যে বারবার ধরে যে বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে বিমল গুরুং তিনি হচ্ছেন পরীক্ষিত এবং একই সঙ্গে তিনি যেদিকেই থাকুন না কেন সেদিকেই নির্বাচনের ক্ষেত্রে সাফল্য এনে দিতে পারেন। ফলে অবশ্যই বিমল গুরুং যেদিকে রয়েছেন তার উপর নির্ভর করে যে কোনো রাজনৈতিক দল অন্তত ভোটের অঙ্কের বিচারে পাহাড়ের অংশ হিসাব করে। তুমি এটা বলছিলে একেবারেই তাই যে 2017 সালের যে গন্ডগোলটা শুরু হলো তার পরিপ্রেক্ষিতে গোর্খা জনমুক্তি মোর্চা দুটো ভাগে ভাগ হয়ে গেছে এবং তার মধ্যে বিনয় অনিত শিবির গত 2 বছরেরও বেশি সময় ধরে তারা হচ্ছে বর্তমান রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্প বা বিভিন্ন রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের এই অংশের সঙ্গে তারা যোগাযোগ রেখেছে এবং সেই যোগাযোগ পর্ব চালিয়ে যাচ্ছিল। তারই মাঝে হঠাৎ করে বিমল গুরুং এর ফেরত আসা এবং বিমল গুরুং তিনি যেহেতু জানাচ্ছেন যে তিনিও তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন, এই বক্তব্যটা জানানোর পরই পাহাড়ের রাজনৈতিক সমীকরণ এই মুহূর্তে বদলাতে শুরু করেছে। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে বিনয় অনিত শিবিরের যেটা বক্তব্য যে তারা তাদের রাজনৈতিক অবস্থানের জায়গায় স্থির রয়েছে, যেহেতু গন্ডগোল বা গোর্খা জনমুক্তি মোর্চা নিয়ে যে প্রশ্নটা বারবার ধরে উঠেছিল সেই অশান্তি পাকানোর জন্য তারা আঙুল তুলছেন হচ্ছে সেই বিমল গুরুং এর দিকে। এবং আজকে হচ্ছে প্রথম অনিত থাপার যেটা সভা করলো, যেটা বিনয় অনিত শিবিরের পক্ষ থেকে, তার কারণ হচ্ছে যে কলকাতাতে নবান্নে বৈঠক করে যাবার পর বিনয় অনিত শিবিরের তরফ থেকে প্রকাশ্যে কোনো কিছু ঘোষণা করা হয়নি। ফলে এক্ষেত্রে গোর্খা জনমুক্তি মোর্চার 2 নম্বর বা দ্বিতীয় অর্থাৎ বিনয় অনিত শিবিরের যেটা বক্তব্য, সেখানে তারা যেটা বলছে যে তাদের অসুবিধার জায়গাটা বিমল গুরুংকে নিয়ে, তারা সেটাই স্পষ্ট করছে। রাজনীতির অংশের জায়গার ক্ষেত্রে তারা কোথাও রাজ্যের শাসক দল বা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে শুরু করেনি। অন্যদিকে বিমল গুরুং এর যেটা বক্তব্যের জায়গা বা তার যেটা বক্তব্যের অংশ, সেটা হচ্ছে যে গত কয়েক বছর ধরে তারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখলো, যেটা তুমি বলছিলে যে পরপর 3টে লোকসভা নির্বাচনে তারা তাদেরকে সমর্থন দেয়, বিজেপি সেখান থেকে আসন জিতিয়ে নেয়, যদিও গোর্খাল্যান্ড সমস্যার সমাধান করে উঠতে পারা যায়নি। এক্ষেত্রে দাঁড়িয়ে বিমলের বক্তব্য যে পাহাড়ের ক্ষেত্রে যেহেতু বিজেপি গোর্খাল্যান্ড নিয়ে কোনো আলোচনা করে উঠতে পারেনি বা তাদেরকে কোনো সমাধানের রাস্তাও খুঁজে দিতে পারছে না, ফলে সে অর্থে তারা মনে করছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি সঙ্গ ত্যাগ করতে হবে। ফলে এখন দেখার হচ্ছে যে সামনে যেহেতু বিজেপিও সেখানে রীতিমতো সংগঠন বিস্তার করতে শুরু করেছে এবং সূত্রের খবর যে বিনয় অনিত শিবিরের কয়েকজনের সঙ্গে তারা যোগাযোগ করেছে ইতিমধ্যে। ফলে দেখার যে শিবির বদলের প্রক্রিয়া চললে নির্বাচনের ফল এই পাহাড়ের যে 3টি আসন সেখানে গিয়ে কি দাঁড়ায়। আবির, যে কথাগুলো তুমি বললে তার মধ্যে বিমল গুরুং একটা ফ্যাক্টর যদি ধরে নিই আমরা, এরপর তুমি বললে গোর্খাল্যান্ডের কিন্তু ইস্যু এখনো পর্যন্ত সমাধান কিছুই হয়নি। সেক্ষেত্রে পাহাড়ের মানুষ বদল দেখেছে, মোর্চার ভাগ দেখেছে এবং গোর্খাল্যান্ড ইস্যু এখনো পর্যন্ত কোনোভাবে সমাধানের জায়গায় পৌঁছায়নি। সব মিলিয়ে তাদের সঙ্গে কথা বলে তোমার কি মনে হচ্ছে, পালস কিরকম বুঝছো পাহাড়ের মানুষ, তারা কি ভাবছেন, তারা কি বলছেন? দেখো, বিষয় হচ্ছে দুটো। এক হচ্ছে যে পাহাড়ের অর্থনীতির সাথে জড়িয়ে রয়েছে হচ্ছে পাহাড়ের পর্যটন। স্বীকার করুক বা না করুক পাহাড়ের মানুষজন যে দীর্ঘ সময় 2013-2017তে যে টানা বন্ধ চলেছে তাতে পাহাড়ের অর্থনীতি ক্রমশ নষ্ট হয়েছে এবং এই মানুষগুলোর ক্ষেত্রে স্বাভাবিক বা সামাজিক জীবনযাত্রার ক্ষেত্রে অসুবিধা তৈরি হয়েছে। তারাও চেয়েছিলেন অশান্তির প্রক্রিয়াটা বন্ধ হোক। তবে গোর্খাল্যান্ড ইস্যুকে যে পাহাড়ের মানুষজন ভুলে গিয়েছেন এমনটা নয়। ফলে বিনয় হোক বা বিমল হোক বা বিনয় হোক, দুপক্ষকে গোর্খাল্যান্ডের পক্ষে বা গোর্খাল্যান্ডের আলোচনাটাকে জিয়ে রাখতে হবে। ফলে পাহাড়ের মানুষের জায়গা প্রথমত এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো। এক, যে অশান্তি ক্রমাগত চলতে থাকে, রাজনৈতিক টানাপোড়েন চলতে থাকে, সেটা বন্ধ হোক। আর দ্বিতীয়ত তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো পূরণের ব্যাপারে কেন্দ্র রাজ্য সরকার কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করুক। এক্ষেত্রে দাঁড়িয়ে কোনো এক পক্ষকে আঙুল তুলতে রাজি নয় পাহাড়ের মানুষজন। আবির, তোমাকে ধন্যবাদ।
ডিসেম্বরে কনকনে পাহাড়, গনগনে রাজনৈতিক উত্তাপ। 21-এর আগে গুরুংপন্থী নেতা ও বিনয়পন্থী নেতার সভা পাল্টা সভায় চড়ছে পারদ। গোটা নভেম্বর দার্জিলিং এ থাকার পর পাহাড়ে অশান্তির আশঙ্কা রাজ্যপাল জগদীপ ধনখড়ের। ঠান্ডায় জমছে পাহাড়, কিন্তু চড়ছে রাজনৈতিক উত্তাপ। নভেম্বর থেকে দার্জিলিংয়ে ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। 21-এর আগে পাহাড়ে গন্ডগোলের আঁচ পেলেন রাজ্যপাল জগদীপ धनखड़। पहाड़ की शांति को डिस्टर्ब मत कीजिए, मुझे उसके संकेत नजर आ रहे हैं। मैंने आगाह किया है नॉन स्टेट एक्टर्स को, स्टेट एक्टर्स को भी कहा है किसी भी तरीके से पहाड़ में अशांति नहीं होनी चाहिए। পাহাড়ে খামখেয়ালি বিঘের মতোই বদলে গেছে সমীকরণ। বিজেপির সঙ্গ ছেড়ে তৃণমূলে হাত ধরেছেন বিমল গুরুং। দীর্ঘ অজ্ঞাতবাসের পর 6 ডিসেম্বর পাহাড়ে সভা করবেন তিনি। রবিবার জিটিএ প্রধান ও বিনয়পন্থী মোর্চা নেতা অনিত থাপার গড় কার্শিয়াং মোটর স্ট্যান্ডে জনসভা করেন গুরুংপন্থী মোর্চা নেতা রোशन गिरी। निशानाয় বিনয় অনিত রায়। आने वाला दिन में आप लोग और विनय फ्रैक्शन एक ही मंच में दिखाई देगा? देखिए, एक ही मंच में कभी दिखाई नहीं देगा। जीटीए में बहुत भ्रष्टाचार हुआ है, अनित थापा और विनय तामाङ ने बहुत भ्रष्टाचार किया है। মঙ্গলবার ওই একই জায়গায় পাল্টা সভা অনিত থাপার। অসুস্থ হওয়ায় ছিলেন না বিনয় তামাং। গুরুংদের বিরুদ্ধে সুর চড়ালেন অনিত থাপা। বললেন, পাহাড়ে থাকতে গেলে সাধারণ মানুষ হয়েই থাকতে হবে। अब बिमल गुरुंग आए, रोशन गिरी है, पहाड़ के लिए कोई फर्क पड़ने वाला नहीं है। जब गया था वो लोग सब खत्म करके दिया था, वो लोग क्या एक्सपेक्ट करेगा दार्जिलिंग को पब्लिक से। জিটিএতে দুর্নীতি নিয়ে রোशन गिरीর অভিযোগেরও জবাব দেন অনিত। उस वक्त हम लोगों ने आंदोलन शुरू किया था। उस आंदोलन में आप लोगों को मालूम है कि इंजीनियरिंग डिपार्टमेंट जला दिया, तो उसका मतलब कागज पत्र जला दिया वो लोगों ने। अभी हम लोगों का सिस्टम क्या है, टोटल इफाल बना दिया हम लोगों ने। 6 ডিসেম্বর শিলিগুড়ির বাঘাযতীন পার্কে সভা করার কথা বিমল গুরুংয়ের। তারিখ ঠিক না হলেও এরপরেই সুকনায় ফের সভা করতে পারেন অনিত থাপাও। সভা পাল্টা সভা ঘিরে পারদ চড়ছে। কনকনে পাহাড়, রাজনৈতিক উত্তাপে গনগনে। অলোক কুমারদের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। শিলভদ্র দত্তকে আটকাতে তৎপর তৃণমূল কংগ্রেস। বেসুরো বিধায়ক শিলভদ্র দত্ত এবং তাকে আটকাতেই তৎপরতা। আজ তার বাড়িতে যায় টিম পিকে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা। অর্ণব, দলের মধ্যে বিক্ষুব্ধদের তালিকা নেহাত কম নয়, এর মধ্যে শিলভদ্র দত্তর বাড়িতে আজকে টিম পিকেও গিয়েছিল। টিম পিকে সম্পর্কেই কিন্তু সব থেকে বেশি ক্ষোভ উগরে দিয়েছিলেন শিলভদ্র দত্ত। আজকে এই দল যাওয়ার পর বরফ কি খানিক গলল? দেখো, এখন আমি তো সূত্র মারফত যেটা জানতে পারছি, বরফ গলার নয়, এবং বরফ গলার নয়, কার্যত অভিমান বোঝার চেষ্টা করেছেন টিমপিকে। এবং সেই অনুযায়ী বিজয় সম্মেলনের দিন থেকে আমরা দেখছিলাম শিলভদ্র দত্ত বারবার এটা বলছিলেন তিনি আর এই দলের হয়ে দাঁড়াতে চান না। তিনি ব্যারাকপুর থেকে এই সিম্বলে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জোড়াফুল সিম্বলে দাঁড়াতে চান না। কাজে তার মধ্যে একটা অভিমানের যে পাহাড় জমে রয়েছে সেটা তিনি বারবার বুঝিয়েছেন। এবং এই বেসুরো শিলভদ্র দত্ত কেন, তাকে সুরে বাঁধার চেষ্টা করার জন্যই টিম পিকে বা টিম আইপ্যাক তারা আজ পৌঁছায় শিলভদ্র দত্তের বাড়িতে। এবং এই অভিমানের কারণগুলি কি 1, 2, 3, 4 করে তারা নিশ্চিত হতে চাইছে। এবং এই কারণগুলো জানার পরেই তারা এগুলো নির্মূল করার জন্য সচেষ্ট হবেন। কিন্তু এই আলোচনা শেষে কিন্তু কোনো রকম বরফ গলার আশা দেখা যাচ্ছে না বলে আমরা জানতে পারছি। একটা সূত্র মারফত জানা যাচ্ছিল শিলভদ্র দত্ত হয়তো বা তিনি বিজেপিতে যোগদান করতে পারেন, সেই সম্ভাবনাটা কিন্তু এখনো জিয়ে রয়েছে। যদিও টিম পিকের এই আগমন এবং তাকে বোঝানোর চেষ্টা, তাকে বেসুরো থেকে সুরে ফেরানোর চেষ্টা হয়েছে, দল সচেষ্ট রয়েছে। যদিও শিলভদ্র দত্তের এই আলোচনার পরও বরফ যে গলেনি বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং আর কয়েকদিনের মধ্যেই হয়তো তার ভবিষ্যৎ রাজনৈতিক কি হবে পথ, সেটা হয়তো শিলভদ্র দত্ত নিজেই আরো স্পষ্ট করে দেবেন। অর্ণব, তোমাকে ধন্যবাদ। শিলভদ্র দত্ত এই টিম পিকে সম্পর্কে কি বলেছিলেন, ক্ষোভ উগরে দিয়েছিলেন 1 নভেম্বর, সেই সম্পর্কে শুনবো তিনি কি বলেছেন। এবং এরপর আজ যখন তার বাড়িতে যায় টিম পিকে, তারপর তার কি বক্তব্য শুনবো। যে রাজনীতি করতে করতে এমন একটা সময় এলো যখন রাজনৈতিক জ্ঞান বা শিক্ষা, রাজনৈতিক কথা কোন রাজনৈতিক ব্যক্তিত্ব বলতে আসছে না। একটা বাজারি কোম্পানি যারা পয়সা নিয়ে ভোটের কাজ করতে চায়, সেরকম একটা সংস্থা যারা বাইরে থেকে এসছেন
শুনছি টাকার বিনিময়ে তারা কাজ করেন, আমি জানি না টাকার বিনিময়ে করছেন না নিজেরা করছেন, সেই মানুষগুলো এসে আমাকে পলিটিক্যাল জ্ঞান দিচ্ছে, রাজনৈতিক জ্ঞান দিচ্ছে। দীর্ঘদিনের এই রাজনীতি করার পরে সেই সংস্থার কোনো ছেলে এসে আমাকে বলছে ভোট নিয়ে আপনাকে ভাবতে হবে না, ওটা তো আমরা করবো, আমরা জেতানোর জন্য এসেছি। জানতে এসেছিল কি ব্যাপার, আমি যেটা পাবলিকলি বলেছি সেটাই বললাম। তৃণমূলের হয়ে নির্বাচনে দাঁড়াচ্ছেন না? না, পিকের বিরুদ্ধে তো আপনার একটা পিকের টিম, পিকের বিরুদ্ধে দেখুন পিকের বিরুদ্ধে, পিকের টিমের বিরুদ্ধে নিশ্চয়ই এদের এইগুলো পছন্দ আমার হয়নি, সেটা আমি প্রকাশ্যেই বলেছি। আমার যেটা হয়েছে সেটা আমি বলেছি যে পলিটিক্যাল লিডাররা এলে অনেক ভালো হতো, পলিটিক্যাল কর্মীরা এলে অনেক ভালো হতো। বেসুরো দুর্গাপুর পশ্চিমে তৃণমূল কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পারিয়ালো দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তার অভিযোগ নেতৃত্ব অযোগ্য, কাজ করা যাচ্ছে না। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত বিশ্বাস। জয়ন্ত, মূলত কার বিরুদ্ধে অভিযোগ বিশ্বনাথ পারিয়ালের? দেখো মঞ্জিরা, প্রথমে তোমাকে বলি, উনি যখন জিতেছিলেন তখন কিন্তু কংগ্রেসের টিকিটে উনি জিতেছিলেন, পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং তৃণমূল কংগ্রেসের যে শ্রমিক সংগঠন আইএনটিটিউসি সভাপতি হন। যেটা অভিযোগ প্রথম থেকে উনি অভিযোগ করছিলেন তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। প্রাক্তন যে জেলা আইএনটিটিউসি সভাপতি তার বিরুদ্ধে অভিযোগ ছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে দলের নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ করছেন। তাকে যখন কাজ করতে দেওয়া হচ্ছে না, দলের যে রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব তাকে কোনোভাবে সহযোগিতা করছে না, তার সে যে কোনো কাজ করতে যাচ্ছে তাকে পেছন থেকে টেনে ধরা হচ্ছে, এই বলে তিনি অভিযোগ করেছেন। এই ঘটনায় কিন্তু রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে দুর্গাপুরে। মনে করা হচ্ছে তিনি হয়তো দল বদল করতে পারেন, কিন্তু জেলা তৃণমূলের সভাপতি বলেছেন এটা তার ব্যক্তিগত কিছু কথা, তার ক্ষোভ থাকতে পারে, দলের মধ্যে আলোচনা করে সমস্ত কিছু মিটিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা সভাপতি তৃণমূলের জিতেন্দ্রনাথ তেওয়ারি। মঞ্জিরা, ধন্যবাদ জয়ন্ত। কাজের ক্ষেত্রে হচ্ছে যে পেছন থেকে ধরে টেনে ধরা হচ্ছে, সেই কারণেই করতে পারছি না। যদি ফ্রি হ্যান্ড পেতাম তাহলে নিশ্চয়ই করার চেষ্টা করতাম, তাহলে এই সমস্যা এতদিন ধরে জিয়ে থাকতো না, এই সমস্যার অনেক আগেই সমাধান হয়ে যেত। আর যারা জিয়ে রাখতে চাইছেন তারা দলের ক্ষতি করছেন আর নিজেদের ব্যক্তিগত স্বার্থ, ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করতে চাইছেন। আর বিধানসভা নির্বাচনেও এর এফেক্ট হবে। আমি সেটা দলের নেতৃত্বকে, সর্বোচ্চ নেতৃত্বকে বলেছি যে এটা যদি ঠিক না হয় তাহলে এটা আসন্ন নির্বাচনে এর এফেক্ট হবে। উনি বলেছেন, মনের ভাবনার কথা বলেছেন, মনে হয়তো ওনার কিছু ফিলিং আছে সেটা বলেছেন, সেটা বসে আমাকে বুঝতে হবে যে কেন ওনার মনে এই ভাবনা এলো এবং যে কারণে ওনার মনে এই ভাবনা এসছে সে কারণ থাকবে না। উনি স্বাচ্ছন্দ্যে যাতে কাজ করতে পারেন, ফ্রিলি যাতে কাজ করতে পারেন এবং দলকে আরো সংগঠিত, আরো মজবুত করতে পারেন, তার জন্য আমার তরফ থেকে যে সাপোর্ট লাগবে তিনি তো দলের নেতৃত্বের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করছেন। না, দলের নেতৃত্বের দল তো কোন মানে ক্ষোভ প্রকাশ করেছেন, এই অধিকার তো, এটা গণতান্ত্রিক ব্যবস্থায় এই নিজের মত প্রকাশের অধিকার তো ওনার আছেই এবং সমস্যা কিছু আছে নিশ্চয়ই, মনে কিছু ওনার আঘাত পেয়েছেন, সেটা আমাদেরকে বসে ওনার সঙ্গে আলোচনা করতে। এর আগেও আমি ওনার বাড়িতে গিয়ে কথা বলেছি, আবার প্রয়োজন হলে গিয়ে কথা বলে দেখবো যে কি আছে, কোথায় উনি অসুবিধা ফিল করছেন এবং সেটা আমার ক্ষমতার মধ্যে যদি থাকে ওই অসুবিধা ঠিক করে দেওয়া, সেটা আমি নিশ্চয়ই করবো। ইতিমধ্যে বিজেপিতে যোগ দিয়েছেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী। এবার রবীন্দ্রনাথ ঘোষকে নিয়ে জল্পনা উস্কে দিলেন সৌমিত্র খাঁ। তার দাবি, কয়েকদিন আগে বিজেপির সঙ্গে যোগাযোগের চিন্তা করেছিলেন রবীন্দ্রনাথ ঘোষ, আসতে চেয়েছিলেন বিজেপিতে। যদিও সৌমিত্র খাঁর এই দাবি উড়িয়ে দিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ। পাগলের প্রলাপ বকছেন, পাল্টা দাবি রবীন্দ্রনাথ ঘোষের। এখানেও দেখেছেন আপনাদের কোচবিহারেও রবিবাবু হয়তো কিছুদিন আগেই চিন্তা ভাবনা করছিলেন যখন ওনাকে সরিয়ে দেওয়া হয়েছিল। আমাদের স্পোর্টস অনেকেই ভালো হতে পারে, আমিও তৃণমূল কংগ্রেস করতাম। ওর রাঁচিতে যাওয়া উচিত, ওখানে পাগলাগারদ আছে, ওখানে ওর চিকিৎসা করা উচিত। ওর রাজ্য সরকারের কাছে আবেদন করুক লিখিতভাবে, চিকিৎসার খরচটা রাজ্য সরকারই দিয়ে দিবে, তাও সুস্থ হয়ে বাড়ি আসুক। আর উনি যে কথাগুলো বলছেন এটা পাগল ছাড়া এ ধন প্রলাপ আর কেউ বকে না। ওই সৌমিত্র খাঁ ওদেরকে লোকলজ্জার থেকে বাঁচতে ওই হাওড়া ব্রিজে উঠে কলসি দড়ি গলায় দিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে মরতে হবে।
সবকে শুভেন্দু অধিকারী অনুগামীদের বাড়িতে হামলা জানিয়ে তৃণমূলের কোন্দল চরমে। তৃণমূল নেতা অমূল্য মাইতির অভিযোগ, মানুষ ভূঁইয়া ঘনিষ্ঠ নেতাই হামলায় অভিযুক্ত। শুভেন্দু অনুগামী হওয়াতেই হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছেন পশ্চিম মেদিনীপুর তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি। সোমবার রাতে উত্তপ্ত সবক। শুভেন্দু অধিকারীর 3 অনুগামীর বাড়িতে ব্যাপক হামলা, বাঁশ লাঠি নিয়ে হামলা চলে জানিয়ে সবংয়ে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে। সবংয়ে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি প্রভাত মাইতির স্ত্রী মারা গিয়েছেন। প্রভাত মাইতি শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত। সোমবার রাতে প্রভাত মাইতির বাড়িতে যান শুভেন্দু, তাঁকে ঘিরে ছিলেন অনুগামীরাও। অভিযোগ, শুভেন্দু অনুগামী হওয়াতেই রাতে 3টি বাড়িতে হামলা হয়। হামলার অভিযোগ তৃণমূল কর্মীদেরই বিরুদ্ধে। শুভেন্দু তার অনুগামী বলে রাত 1টা-1:30টার সময় এসে ভেঙে দিয়ে গেছে। অতনু সিং এর নেতৃত্বে অতনু সিং এসেছিল নিজে, ওরা তৃণমূল করে। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা অমূল্য মাইতির অভিযোগ, তৃণমূল সাংসদ মানস ভূঁইয়ার ঘনিষ্ঠ অতনু সিংই হামলা করে। মানসবাবুর অনুগামী শ্রী অতনু সিং, অনন্ত সিং এর নেতৃত্বে 25-30 জন হারমাত, যুগল মালাকার, অশ্বিনী ঘোড়াই, অশোক ভক্তা, দীপক ভক্তা সমেত 8 থেকে 10 জন যারা আদি তৃণমূল কংগ্রেস, তারা 2000 সালে কেস থেকে বাঁচার জন্য তৃণমূল কংগ্রেস করতে আসেনি। তাদের বাড়ি ভাঙচুর করেছে, অ্যাডভেস্টার ভাঙচুর করেছে, আসবাবপত্র ভাঙচুর করেছে, মুহুর বোম ফেলেছে। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি দলের কোন্দলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। এরকম অসত্য কথা বলে তৃণমূলকে ক্ষতি করতে পারবে বলে আমার মনে হয় না। এটা কিছু কিছু মানুষের এরকম একটা অভ্যেস থাকে যে নিজেদের মধ্যে যা গন্ডগোল হয় সব তৃণমূলের ঘাড়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। অভিযুক্ত অতনু সিং এর দাবি, বিজেপির অন্তর্দ্বন্দ্বেই হামলা। টিএমসির হয়েও মেরে খেয়েছে, টিএমসি করাকালীন যার জন্য টিএমসি দলকে বহিষ্কার করেছে। ওর ভাই নিয়েছে পিএইচির চাকরি, গীতাঞ্জলি নিয়েছে। মমতা ব্যানার্জি দল থেকে যখন তাড়িয়ে দিয়েছে তখন আবার বিজেপি করার জন্য গিয়েছিল। সেই কারণে রাতের বেলা বিজেপির লোকজন বলে ওর বাড়িতে গিয়ে হামলা করেছে বা কিছু করেছে বলে আমার কাছে খবর। শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর থেকে ক্রমশ উত্তপ্ত হচ্ছে পূর্ব মেদিনীপুর। সবং থেকে শঙ্কর রায় ও শোভন দাসের রিপোর্ট, নিউজ 18 বাংলা। হুগলির পান্ডুয়ার 5ঘরা গ্রামে বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। দলীয় কর্মী সভা করতে গিয়েছিলেন তিনি, সেখানেই বিক্ষোভ। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। হুগলির পান্ডুয়ার 5ঘরা গ্রামে সেখানে বিক্ষোভ মুখে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। দলীয় কর্মী সভা করতে গিয়েছিলেন তিনি, আর সেখানেই বিক্ষোভ। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত বিশ্বাস। সৈকত, কি কারণে এই বিক্ষোভ? হ্যাঁ মন্দিরা, আমরা যেটা জানতে পারছি যে পান্ডুয়ায় আজকে সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের একটি সভা ছিল, একটি দলীয় কর্মী সভা ছিল। সেখানে পাঁচমুড়া গ্রামেই এই দলীয় কর্মী সভা ছিল এবং দলীয় কর্মী সভা ছেড়ে তিনি যখন বেরোচ্ছেন তার আগেই পাঁচমুড়া গ্রামের একটি জাগ্রত কালী মন্দির আছে, যেখানে প্রচুর ভক্তর ভিড় হয় এবং গ্রামের যে বিজেপির কর্মীরা আছেন এবং গ্রামের যে বাসিন্দারা আছেন তারা ঠিক করেছিলেন যে ওই মন্দিরে আজকে লকেট চট্টোপাধ্যায় পুজো দেবেন, পুজো দিয়ে তারপরে তিনি তার অন্য কর্মসূচিতে যাবেন। কিন্তু সাংসদকে জানানো হলে সাংসদ সেখানে যেতে চাননি। তারপরে কিন্তু তিনি বিক্ষোভের মুখে পড়েন এবং দলীয় কর্মী এবং স্থানীয়রা তাকে বিক্ষোভ দেখায়, তার গাড়ি ঘিরে দীর্ঘক্ষণ আটকে রাখে। শেষে পান্ডুয়া থানার পুলিশ এসে বিজেপি কর্মী এবং বিজেপির যে সমর্থক এবং স্থানীয় যে মানুষ তাদেরকে সরিয়ে দিয়ে তারপরে ওখান থেকে সাংসদকে বের করে নিয়ে আসেন। আজকে কিন্তু বিভিন্ন জায়গায়, জেলার বিভিন্ন জায়গায় লকেট চট্টোপাধ্যায় ঘুরে বেড়াচ্ছেন এবং তার মধ্যে এই নিজেদের দলের লোকের কাছেই এই যে ঘেরাও ওঠেন বা বিক্ষোভের মুখে পড়েন, সেটা কিন্তু বিজেপির পক্ষে যথেষ্ট একটা অস্বস্তির কারণ বলেই মনে করছে রাজনৈতিক দল। মঞ্জিরা, ধন্যবাদ সৈকত। নির্বাচনের আগে হুগলিতে জোর তৃণমূলের। হুগলিতে 18 পাওয়ার লক্ষ্যে তৃণমূল।
10 তারিখ আরামবাগে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে তৃণমূলের ভালো ফল হয়নি হুগলিতে, এছাড়াও গোষ্ঠীদ্বন্দ্ব ভাবাচ্ছে হুগলিতে, তাই খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন। অ্যাসিস্ট্যান্ট এডিটর কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। কমলিকা, হুগলিতে জোর কারণ কি? দেখো, অবশ্যই হুগলি তৃণমূলের শক্ত ঘাঁটি, কিন্তু আমরা দেখেছি লোকসভায় আশানুরূপ ফল হয়নি হুগলির, এবং হুগলিতে গোষ্ঠকন্দিল একটা ফ্যাক্টর। আর তার জন্য আমরা যেরকম দেখলাম দক্ষিণ 24 পরগনার শক্ত ঘাঁটি তৃণমূল কংগ্রেসের, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের জায়গা সেটা। তাই তারপরেই এমন একটা জায়গায় তিনি ভোট প্রস্তুতির প্রচারে যাচ্ছেন যেটা আশানুরূপ ফল করেনি, যাতে হুগলির উপর বেশি জোর দেওয়া যায়, এবং অবশ্যই হুগলিতে 18-র মধ্যে 18 পাওয়ার লক্ষ্য নিয়ে, এবং তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় হুগলিতে সভা করবেন। ধন্যবাদ কমলিকা। মুখ্যমন্ত্রী পীরজাদা বৈঠক। আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী। তোহা সিদ্দিকী নিজেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, এর আগেও আমরা দেখেছি তোহা সিদ্দিকের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও কিন্তু দেখা করতে গিয়েছিলেন, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তোহা সিদ্দিকী নিজে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলেন। রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ আজকের এই বৈঠক? দেখো, রাজনৈতিকভাবে অবশ্যই তাৎপর্যপূর্ণ আজকের বৈঠকটি, কারণ তোহা সিদ্দিকী মুখ্যমন্ত্রীর কাছে নিজেই আসা, এবং সেক্ষেত্রে রাজনৈতিকভাবে একটা অন্যরকম তাৎপর্য রাখে। কিন্তু অন্যদিকে আজকে ফুরফুরা শরীফের অসম্পূর্ণ কাজের খতিয়ান নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এসেছেন আলোচনা করতে, এমনটাই দাবি তোহা সিদ্দিকীর। ফুরফুরা শরীফের একাধিক অসম্পূর্ণ কাজ রয়েছে, সেই অসম্পূর্ণ কাজ সম্পর্কিত একটি স্মারকলিপি আজকে মুখ্যমন্ত্রীকে দেন তোহা সিদ্দিকী। মূলত প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, অন্তত তোহা সিদ্দিকীর এমনটাই দাবি করেছিলেন আমাদেরকে, যে প্রশাসনিক বিষয় অর্থাৎ ফুরফুরা শরীফের সংক্রান্ত কাজ নিয়েই তার সঙ্গে আলোচনা হয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছে। মুখ্যমন্ত্রী বিষয়টি যথেষ্ট গুরুত্ব সহকারে শুনেছেন, এমনটাই দাবি তোহা সিদ্দিকীর। এবং সেক্ষেত্রে রাজনৈতিকভাবে কোনো আলোচনা হয়েছে নাকি সেই বিষয় নিয়ে বলতে না চাইলে অন্তত রাজনৈতিক স্তরে অবশ্যই একটা চর্চা শুরু হয়েছে, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ, এবং নিজেই তোহা সিদ্দিকী নিজেই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে এসেছিলেন। নবান্নে প্রায় 15 মিনিট তাদের মধ্যে আলোচনা হয়েছে বলেই জানা গেছে। ধন্যবাদ সোমরাজ।